ওই যে বলে না ডাল মে কুছ কালা হেট, আমরা খুব অবাগা প্যাসেঞ্জার। দুর্ভাগ্য আমাদের, আমরা 17 বছরে ভালো ড্রাইভিং সিটে ভালো ড্রাইভার পাই নাই, কারণ ওই ড্রাইভার কি পাবে, ড্রাইভার আওয়ামী লীগে বিলীন হয়ে গেছে, আপোষ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, যার জন্য আমরা আসলে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে পারি নাই। সংবিধান ওরাই সব বুঝেন, আর বাংলাদেশের সব মানুষ গণ্ড মূর্খ, এভাবে আওয়ামী লীগও ভেবেছিল। গণভোটে মানুষ ভোট দিয়েছে না, তো 70% মানুষের মতামতটাকে আপনি মানে গুরুত্বই দিলেন না, আর মুখে বলবেন সুশাসন কায়েম করবেন, মানবাধিকার কায়েম হয়ে যাবে। এটি আসলে মুখে বলা আর বাস্তবতা ভিন্ন। আমাদের দেশের দুর্ভাগ্য, যারাই যখন একটু মেজরিটি পেয়ে যান তারাই তখন আর মুখে তখন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, সুশাসন বলেন, সব দিবে, কিন্তু কাগজে কলমে জনগণের যে রাইট সুশাসন পাওয়ার তারা সেখানে দিতে চান না। আমি যদি এখন প্রশ্ন করতে চাই, এই যে আপনি কেন এই কাজটা করলেন? ওনারা আগে বলতেন যে আমরা নোট অফ ডিসেন্ট আগে দিয়েছিলাম। যদি আমি এখন কোশ্চেন করি যে পুলিশ কমিশন যে অধ্যাদেশটা হয়েছে নোট অফ ডিসেন্ট ছিল না, এটা কেন ওনারা পার্লামেন্ট অনুমোদন করালেন না? সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ নিয়ে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, এই সচিবালয় কার্যক্রম শুরু হয়েছে দুর্ভাগ্যজনকভাবে বিগত ফ্যাসিবাদের সময়ের মতো করে। তারা যেভাবে তারা লোয়ার কোর্টকে নিজেদের দলীয় অবস্থা বানিয়েছিল, রাত 2টার সময় যেখানে বিচারক বসিয়ে সাজা দেওয়া হয়েছে, ওই অবস্থাটা কন্টিনিউ করার জন্য যাতে দলীয় আধিপত্য লোয়ার কোর্টে রাখা যায়, ওনারা ঠিক নানা কৌশল করে টোরে, মনে হচ্ছে যে দুনিয়াতে আর কেউ কোন বোঝে না, আইন সব ওনারাই বুঝেন, সংবিধান ওনারাই সব বুঝেন, আর বাংলাদেশের সব মানুষ গণ্ড মূর্খ। এভাবে আওয়ামী লীগও ভেবেছিল। বাংলাদেশের মানুষকে এত বোকা অশিক্ষিত মনে করার কোনো সুযোগ নেই, সব ওনারাই বুঝেন। এটা হবে, এটা হবে, কেন আপনি করেন না? আপনি রাস্তা পেয়েছেন, সোজা রাস্তা, মানুষ গণভোটে দিয়েছে, আপনি রাষ্ট্রটাকে সংস্কার করে দেবেন, কেন আপনি এত চলচাতুরি কেন করছেন বলুন? আপনি জনগণ বলেছে আপনি রাষ্ট্রটাকে সোজা করে ফেলুন, না আমি করব না, আমি এদিকে করব, এদিকে করব, এদিকে করব, এদিকে কেন করবেন আপনি? যদি আপনি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে কেন জনগণের 70% ম্যান্ডেট নিয়ে নিজস্ব দলীয় বিবেচনাকে জনগণকে জোর করে অ্যান্টিবায়োটিকের মতো খাওয়ানোর চেষ্টা কেন করছেন? জনগণকে যদি আপনি সঠিক মেডিসিন প্রয়োগ না করেন, জোর করে অন্য ওষুধ খাওয়া হজম করানোর চেষ্টা করেন, সময়ের বা বদহজম হবে। এই বদহজম বাংলাদেশের গণতন্ত্র কখনো বিকশিত করতে পারে না। আমি যেটা আপনি বলেছেন, ওনারা যা বলছেন, বাস্তবে এই দেশে সুশাসন পাওয়ার সম্ভাবনা নাই। যা ছিল, যা আমরা আশা করেছিলাম, এই আশার গুড়ে বালি হয়েছে। এই অধ্যাদেশগুলো পার্লামেন্টে অনুমোদন না করে এখন যা বলছেন মুলা জুলাচ্ছেন। 2 মাস না হতেই আপনার এত অস্থির হয়ে গেলে তো হলো না। দেখেন, জামাত এই ইন্টারিমের সময় তারা তো বেশ সুবিধাজনক অবস্থানে ছিল, তাদের জীবনের বেস্ট টাইম তারা কাটিয়েছে, তো এখনও তারা কাটাচ্ছে, কিন্তু ওই সময়ও দেখবেন ব্যাংক, বিশ্ববিদ্যালয় এগুলো কাদের দখলে ছিল। এখন ভারতের সাথে তারা আবার আপনার লুকিয়ে লুকিয়ে মিটিংও করে। জুলাই সনদে 5% নারী সদস্যদের মনোনয়ন দেওয়ার কথা তারা সাইন করলো, আর বের হয়ে এসে এখন বসে বসে এখানে বলবে কি আগামীতে দিব। কিন্তু কথাটা আছে কি, এই যে ত্রয়োদশ নির্বাচনটা হলো সেখানেই আপনার দিতে হতো, একজনও দেয় নাই। ইবনে সিনা বলুন, ইসলামী ব্যাংক বলুন, সেখানে জামাত শিবির ব্যাকগ্রাউন্ড ছাড়া তাদের কোনো চাকরি বাকরি কারো হয় না। এখন ওনারা আমাদেরকে খালি সমালোচনার জন্য সমালোচনা করলে হবে না। সংবিধান সংস্কার কমিশন গঠন এখন যেটা বাংলাদেশে হয়েছে, বিএনপিকে আমাদেরকে এখন সংস্কার আর সংশোধনের ব্যাখ্যা শেখাতে হবে। ইলেকশনের আগে সংস্কার, আওয়ামী লীগ থাকা অবস্থায় সংস্কার সব করে ফেলেছে, যখনই ক্ষমতা আসলেন বেমালুম এখন রিফর্মটা ভুলে গেছে। এখন অ্যামেন্ডমেন্ট আছে না, জুলাই সনদনী বলছেন না, লেখা স্পষ্ট, এই যে প্রথমটাতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুনিয়া বিশ্বের সংস্কারের লক্ষ্যে সব জায়গায় সংস্কার লেখা। এখন আসছেন সংশোধন হাজারোবার করলে বাংলাদেশের কখনো সাংবিধানিক কাঠামো থেকে ফ্যাসিবাদকে বিলোপ করা যাবে না। দেখুন, আমি ভাবছিলাম আজকে একটু ভালো আলোচনা করবো। আপা সবসময় কিছু কথা ওনার মুখস্থ আছে, উনি সবসময় ওই দিকে চলে যান, এটা আমার কাছে একটু বলতে অসুবিধাও লাগে। আচ্ছা, ইরান আর ইসরায়েলের যুদ্ধ, ধরলাম তেল সংকট, এটা সংস্কারের সংকট বলুন তো? সংস্কারে কি সমস্যা, মানবাধিকারে কি সমস্যা? আপনি এতগুলো আইন পাশ করলেন, পারলেন, এই যুদ্ধের ভিতরে
16টা পাশ করতে পারলেন না কেন? এটাকে যুদ্ধ আপনাকে ঠেকিয়ে দিছে? এটাকে হরমুজ প্রণালীর সমস্যা? মানে আপনি যেখানে ঠেকছেন, তেল সংকট হলো যুদ্ধের কারণে। সংস্কারের সংকট কি ইরান আর আমেরিকা আপনাকে বন্ধ করে দিয়েছে? দ্বিতীয়, ওনারা বলেন যে জামাত বিলীন হয়ে গেছে। দেখুন, আমরা কোনো বিলীন হই নাই, হবো না। আমি দায়িত্ব নিয়ে বলি, বিগত 17 বছরে আমরা তো একসাথে আন্দোলন করেছি। তো ড্রাইভিং সিটে কিন্তু আফারা ছিলেন। আমরা খুব আশা করেছিলাম যে আমাদের ড্রাইভার আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে আর ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারবো। আমরা খুব অবাগা প্যাসেঞ্জার। দুর্ভাগ্য আমাদের, আমরা 17 বছরে ভালো ড্রাইভিং সিটে ভালো ড্রাইভার পাই নাই। কারণ ওই ড্রাইভার আওয়ামী লীগে বিলীন হয়ে গেছে, আপোষ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, যার জন্য আমরা আসলে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে পারি নাই। মূল ব্যর্থতা ওনাদের। এখন বলেন যে আমরা সদ্য, আমরা কি ছিলাম? নিষিদ্ধ আমরা হয়েছি, বা আমাদের দলে নিবন্ধন ছিল না, পার্টি অফিস আমাদের বন্ধ ছিল, আমরা হলো দলীয় প্রতীক ছিল না। কি করব আমরা? কি করার ছিল আমাদের? আমরা রাতে ঘুমাতাম, গেটে দাঁড়ায় থাকতাম যে কখনো পুলিশ আমার ধরে নিয়ে যায় কিনা। এটা ওনারা হয়েছে যে আপনি এখন আমাদেরকে বলেন, জনগণও বলে কেন এত বড় রাজনৈতিক দল থাকতে কেন ছাত্রদেরকে অভ্যুত্থান করতে হলো? মানে ওনারা সফল নেতৃত্ব দিতে না পারার কারণেই জনগণ যখন একটা সুযোগ পেয়েছে, এবার জনগণ নেমে গিয়েছে। কিন্তু সেই জিনিসটাকে আমি আড়াল করে কেন জামাত এই অবস্থানে আছে, আমার এগুলো আসলে বলে কোনো লাভ। বাংলাদেশে জামাত ইসলামী এত কিছু করার পরও মাত্র আমার 1.5 বছর সময় আমরা পেয়েছি, 31% আমরা। তাও তো এখন বোঝা যাচ্ছে যে ইলেকশনে বহুত কিছু হয়েছে। ডক্টর খলিল সাহেব, যিনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ওনাকে সরাসরি ক্যাবিনেট নেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করে এই খলিল সাহেব ভিতরে থেকে লন্ডন বৈঠকের আয়োজন করেছেন। ওনার প্রতিমন্ত্রী বলেছেন না পার্লামেন্টে দাঁড়িয়ে, বলেছেন তো? আমি প্রতিমন্ত্রীর পার্লামেন্টের বক্তব্য, খলিল সাহেবের লন্ডন বৈঠকের আয়োজন করা, ইলেকশনের পরে একদিনের ব্যবধানে খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো প্রমাণ করে। ওই যে বলে না, ডাল মে কুছ কালা হয়, এটা কথা বলে। আর সব সাধারণ উপাদান, যাতে জামাত ইসলামী ক্ষমতা আসতে না পারে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করেছেন। রেজওয়ান হাসান বলেছেন না, এগুলো তো আমরা জানি। এগুলো জেনেও আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষকে ভালো রাখার জন্য আমরা বাস্তবতা মেনে আমরা পার্লামেন্টে গেছি, কথা বলছি আমরা। কারণ এখন আবার কি বলে, অযোগ্য বিরোধী দল। খুব সুন্দর লাগে না? ওই যখন ওবায়দুল কাদের বলতো যে শেখ হাসিনার বিকল্পকে, মাত্র 2 মাস হলো ক্ষমতা আসেন নাই, যদি এখনই নিজেদেরকে ওভার কোয়ালিফাইড মনে করেন আর বিরোধী দলকে অযোগ্য প্রমাণ করেন, এটাই কিন্তু আপনার অযোগ্যতার বড় প্রমাণ। মানে একটা ন্যারেটিভ অযোগ্য। কেন আমি দেখলাম না প্রতি পার্লামেন্টে যেভাবে জামাতের আমির প্রত্যেকটা দাঁড়িয়ে কথা বলছেন। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন কথা বলেন না পার্লামেন্টে? আমরা দেখে আসছি বিগত সময়ে যে প্রাইম মিনিস্টার মানে সংসদ নেতা বিরোধী তারা ওপেন ডিসকাস করছেন, জনগণ দেখে কে কতটুকু ভালো শব্দ চয়ন করতে পারছেন। আমরা দেখলাম অবাক করা কাণ্ড, প্রত্যেকটা পয়েন্টে বিরোধী দল কথা বলছেন, আর আমাদের পার্লামেন্টে সংসদ নেতা বসে থাকার পরও ওনার পক্ষে আরেকজন প্রক্সি দিচ্ছেন। এই যে প্রক্সি পার্লামেন্ট পরিচালনা করে আবার আরেকটা দলকে অযোগ্য বলেন আপনি, এটি কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না। জামাত তারা কথা বলে, কিন্তু এই পর্যন্ত তাদের ভোটের হিসাব যদি আমরা 12টা নির্বাচন যেমনই হোক, রাতের ভোট কিংবা বিনা ভোট, 4% থেকে 8% ভোট তারা পেয়েছিল। কেবল একবার 91-তে তারা পেয়েছিল প্রায় 12% ভোট। এইবার তাদের জীবনের, তাদের ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের ভোট পেয়ে তারা আপনার সোশ্যাল মিডিয়ায় আরেকটু হলে ইলেকশনের আগে তারা সরকার গঠন করে ফেলেছিল। হ্যাঁ, যে এমন একটা হাইপ তারা তুলেছে। তো এইটা তারা অত্যন্ত মুনাফেক জামাত। দেখেন, তারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলল আমাদের সাথেই তারা ছিল না দীর্ঘদিন, অথচ আমাদের প্রধানমন্ত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারপারসন, 111-এ ওনার উপর যে নির্মম অত্যাচার, 111-এ ওনার উপর কি গেছে স্টিম রোলার, বাংলাদেশের প্রতিটা মানুষ, আমি আপনি 18 কোটি মানুষ আমরা জানি, উনি জানে না। কারণ উনি ওই সময় মনে হয় চাঁদের দেশে ছিলেন। হ্যাঁ, তো এখন আপনার হয় কি, এই ধরনের কথা বললে ওনাকে নিয়ে ওই যে দেখেন সমালোচনা করছে, কথা বলতে ওনাকে জিজ্ঞেস করে কথা বলবেন, ওনাদের পারমিশন নিয়ে কথা বলবেন। সংসদ নেতা, যখন ওনার প্রয়োজন হবে উনি কথা বলবেন। প্রথম দফাতে আছে
সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একদম এক নম্বর লাস্ট দেখেন তো পরে এই যে সংস্কারের প্রথম গণভোট বিরোধী না, কিন্তু গণভোট আপনি প্রবর্তন করবেন সংবিধানে। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট গণভোট দিয়ে জনগণকে একটা ম্যান্ডেট আপনাকে দিল, আপনি গণভোটের বিরুদ্ধে আপনি চলে গেছেন কেন? বিরুদ্ধে তো আমরা যাই। দ্বিতীয় হচ্ছে আপনি যখন গণভোটকে ল্যাপস করে দেন, আপনি যখন গণভোটের বিধানগুলো বাস্তবায়ন করবেন না, তখন আপনি গণভোট কোথায় থাকে? এটা কি আকাশে থাকে না আকাশ তারার মধ্যে থাকে? আমার সিনিয়র, আমি খুবই রেসপেক্ট করি, শ্রদ্ধা, আমি আসামের সাথে আইনি ডিবেট করি, আমার জন্য এটা খুবই লজ্জাকর। কারণ আমি নবীন অ্যাডভোকেটই বলতে হবে, ওনার শিক্ষানবিশের কথা আমাকে ফেলতে পারবেন। দেখুন, বিগত সময়ে কি আমাদের প্রেসিডেন্ট কি তার সকল সংবিধান মতো কাজ করেছেন? বলেছেন আদেশ মানে সংবিধানে নাই। আমাদের পার্লামেন্ট আছে না সংবিধানে, যে পার্লামেন্ট ভাঙতে গেলে প্রাইম মিনিস্টারের পারমিশন লাগে? বিগত সংসদ কি প্রাইম মিনিস্টার পারমিশন নিয়ে ভাঙা হয়েছে? অ্যাটর্নি জেনারেল কি আমাদের সংবিধান মতো হয়েছে? একটা গণবিপ্লব অভ্যুত্থানের পরে যদি আমরা সবগুলোকে করে, সম্ভব না। তিনি উনি বলেছেন আমরা কিন্তু কখনো সংবিধান বিরোধী বক্তব্য দিই না, এটা আপনি খেয়াল করুন, কোথাও পাবেন না আপনি। আমরা দেখলাম বিভিন্ন সময়ের ওনাদের জোটের নেতারাই বলেছেন সংবিধান সরে ফেলে দিবেন। যেটা আমরা বলি, সংবিধানে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, এই সংস্কার প্রস্তাব বলে যে সেই সময় সংবিধানের ত্রুটি ছিল, ক্ষমতা ভারসাম্য নেই, চেক অ্যান্ড ব্যালেন্স নেই, মৌলিক অধিকার সীমাবদ্ধতা সেখানে আছে। এই যে বিচার বিভাগ, যদি আমাদের দেখুন ৭২ বারে বলুন তো ৭৫-এ বাকশাল কীভাবে হইল বলুন? তার মানে এই সংবিধানে এমন কিছু আছে, এর ভিতরে একদলীয় ব্যবস্থা সহজে কায়েম করা সম্ভব হওয়ার সুযোগ আছে, বিচার বিভাগ দলীয়করণ করার সুযোগ আছে, যার জন্যই তো এতগুলো সংবিধানের সংস্কারের প্রস্তাবটা আছে। ওটাই প্রস্তাব, মানে ত্রুটি আছে বলেই তো আমরা সুশাসন পাইনি, ত্রুটি আছে বলেই তো জবাবদিহি সরকার আসে নাই, ত্রুটি আছে বলেই তো আমাদের বেঙ্গল লুট হয়েছে, ত্রুটি আছে বলেই তো আমরা কোনো সুবিচার পাইনি। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে